So fine. So আমরা লাস্ট ক্লাসে যেটা শুরু করেছিলাম রেগুলেশন অফ সোডিয়াম ব্যালেন্স। হ্যাঁ, আজকে এটা আমরা ইলাবোরেটলি ডিসকাস করব। রেগুলেশন অফ সোডিয়াম ব্যালেন্স, আমাদের বডিতে সোডিয়ামটা কিভাবে রেগুলেট হচ্ছে, ঠিক আছে? আমরা যেটা বলেছিলাম যে সোডিয়াম রেগুলেশন is mainly occurred by multiple regulatory mechanism. সেই multiple regulatory mechanism নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। কি কি মানে what are the multiple mechanism that regulate sodium in our body fluid? Okay, so here you see, all of you see, multiple regulatory mechanism has evolved to control the excretion of sodium through the operation of this regulatory mechanism. The amount of the sodium excreted is adjusted to equal to amount it's ingested. তার মানে তুমি যতটুকু পরিমাণে খাইবা ওই সমপরিমাণ বের হয়ে যাবে কন্ট্রোল করার জন্য। মনে করো তুমি ইনটেক করলাম সারাদিনে 200 মিলিমোল সোডিয়াম, আমার বডিতে দরকার হচ্ছে 100 মিলিমোল এই মুহূর্তে। In this time my body is needed 100 millimol sodium chloride. So the rest of the 100 millimol, বাকি যে 100 millimol থাকে, that will be secreted through GIT, mainly urinary, mainly এক নম্বরে ইউরিন, স্কিন এন্ড GIT। এই তিনটা রুটে বের হয়ে যাবে। তাহলে কি থাকবে বডিতে সোডিয়ামের হোমিওস্ট্যাসিস, the homeostasis of the sodium is maintained normal in our body, এবং তখন আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি। বুঝতে পারছো? Thus, urinary sodium output ranges from less than 1 millimole per day on a low salt diet. কথাটা বুঝো কিন্তু আমি বলতেছি, very important ব্যাপারটা। Thus, মানে এরূপে ইউরিনারি সোডিয়াম, এই যে এই শব্দটা দেখতে, এই যে এই সাইনটা তোমরা দেখতে পাচ্ছো, এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে জানো? ইউরিনারি সোডিয়াম, ইউ মানে ইউরিনারি সোডিয়াম মানে ইউরিনের সাথে প্রস্রাবের সাথে যে সোডিয়ামটা বের হয় সেটা। সবাই কি শুনতে পাচ্ছ? এই ইউরিনারি সোডিয়াম আউটপুট, জি স্যার, urinary sodium output ranges from less than 1 millimole per day, খুব অল্প, teeny amount, very small amount, সেটা কতটুকু? less than 1 millimole per day। এই যে দেখো কি লেখা, on a low salt diet, মানে সারাদিনে আমি তেমন একটা সোডিয়াম ক্লোরাইড খেলাম না। My intake of sodium chloride is very low, so urinary sodium excretion is also low. তখন urinary sodium excretion খুব কমে যাবে, কিডনি সোডিয়াম excretion কমাই দিবে, এবং সেটা কতটুকু? The amount is less than 1 millimole per day. All of you see here, তার মানে সর্বনিম্ন less than 1 millimole per day। আর সর্বোচ্চ 400 মিলিমোল পার ডে, 400 মিলিমোল পার ডে or more when the dietary sodium intake is high। এবার মনে করো সারাদিনে আমি অনেক পরিমাণে সোডিয়াম ক্লোরাইড ইনটেক করলাম। কিভাবে? মনে করো আমি স্যালাইন খেলাম, সাপোজ আই ইনটেক নরমাল স্যালাইন, এক্সেসিভ অ্যামাউন্ট অফ নরমাল স্যালাইন, অথবা মনে করো মানে সল্ট কন্টেইনিং ফুড, বিভিন্ন বেভারেজ আছে, ফাস্ট ফুড, হ্যাঁ, হাইলি ক্যালোরি রিচ ফুড যেগুলোতে সোডিয়াম বেশি থাকে, হ্যাঁ, সল্টি ফুড, সল্টি ফুড। তখন কি হবে? তখন কিডনি আবার জোরে সোরে কাজ করা শুরু করবে, আস্তে করে অ্যালডোস্টেরন সিক্রেশন কমে যাবে, এবং দেখো 400 মিলিমোল দৈনিক 400 মিলিমোল সোডিয়াম ইউরিনের সাথে বের হয়ে যাবে। কথাটা কি আমি বোঝাতে পারছি? all of you understand what I want to say? আমি আসলে কি বলতেছি তোমরা বুঝতে পারতেছো তো? জি স্যার। anyone বেশি পরিমাণে সোডিয়াম ক্লোরাইড
স্যার বেশি পরিমাণে ইয়েস, সোডিয়াম ক্লোরাইড ইনটেক করলে কোনো ক্ষতি হবে না? ইয়েস, হ্যাঁ অবশ্যই ক্ষতি হবে। এবার আমি তোমাকে বলি, মনে করো তুমি সমুদ্রের পানিতে, হ্যাঁ তুমি সমুদ্রে ডুবে গেছো, তো সমুদ্রের পানিটা কি? সমুদ্রের পানিটা হচ্ছে হাইলি স্যালাইনিটি ওয়াটার, মানে প্রচুর পরিমাণে লবণাক্ত, অনেক পরিমাণে সোডিয়াম ক্লোরাইড। কারণ তুমি সোডিয়াম ক্লোরাইড মনে করো ইনটেক করছো খুব বেশি পরিমাণে, অথবা তোমার যে নরমাল স্যালাইন দেওয়া হয়েছে আইভি তে, মানে শিরাপথে ইন্ট্রাভেনাসলি, ইফ ইট ইজ এক্সেসিভ, বেশি অ্যামাউন্টে দিয়ে দেওয়া হয়, the kidney will exceed its power to excretion of urinary sodium. তখন কিডনি কি হয় জানো? সে আর পারে না, সহ্য করতে পারে না, বেশি পরিমাণে সোডিয়াম সে আর বের করতে পারে না। 400 বেশি তো সে পারবে না, দৈনিক 400 মিলিমিটার বেশি সে পারবে না। তখন কি হয় জানো? তখনই হচ্ছে আমাদের বডিতে হাইপারটোনিক, হাইপার ভলিউমিয়া, যখন তোমাদের ভলিউম ডিসঅর্ডার গুলো পড়াবো তখন তোমরা দেখবা হাইপারটোনিক হাইপার ভলিউমিয়া নামক একটা ডিসঅর্ডার, যেটা হচ্ছে ইলেকট্রোলাইট ডিসঅর্ডারের ভিতরে একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বডি ফ্লুইড ডিসঅর্ডার, নট ইলেকট্রোলাইট, বডি ফ্লুইড ডিসঅর্ডার, নট বডি ফ্লুইড ইলেকট্রোলাইট ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে কি? শরীরের ডিঅ্যারেঞ্জমেন্ট, ইলেকট্রোলাইট ডিঅ্যারেঞ্জমেন্ট। যে আমাকে কোশ্চেনটা করছো, তুমি বুঝতে পারতেছো আমি কি বলছি? আমি জি আবার স্যার, তোমাকে বুঝাই দিই। মনে করো তুমি তোমার এক্সেসিভ, মানে তোমার কিডনির ক্ষমতার বাইরে, কিডনি তো 400 মিলিমোলের বেশি বের করতে পারবে না সারাদিনে, কিন্তু তুমি তোমার শরীরে চলে গেছে মনে করো 1000, তাহলে কি আরো 600 তোমার বডিতে বেশি আছে না? তাহলে হাইপারটোনিসিটি মানে কি? বডিতে আয়নটা বেড়ে যাবে, সোডিয়াম ক্লোরাইড বেড়ে যাবে। সোডিয়াম ক্লোরাইডের বান্ধবী কে? হু ইজ দা ফ্রেন্ড, হু ইজ দা গার্লফ্রেন্ড অফ সোডিয়াম ক্লোরাইড? কি ক্লোরাইড, বলছিলাম? ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের বলছি তো স্যার সোডিয়াম পানিটা। ক্লোরাইড। হ্যাঁ ইয়েস, পানি কেন, ওয়াটার বলো, ওয়াটার ওয়াটার, ওই পানিটা নিয়ে এগুলো ইন্টারমিডিয়েটে বলছো। এখন কি মেডিকেল টার্ম, ইংলিশ টার্ম ইউজ করতে হবে, ওয়াটার। তার মানে যত তুমি সোডিয়াম ক্লোরাইড তোমার বডিতে বেশি থাকবে, তত পরিমাণে এই যে ওয়াটার তোমার বডিতে কি হবে? এক্সেস ওয়াটার একুমুলেশন হবে। তখন কার্ডিয়াক আউটপুট অনেক বেশি পরিমাণে কাম করতে হবে হার্টকে, একটা পর্যায়ে কার্ডিয়াক আউটপুট কমে আসবে। তখন কি হবে? পেশেন্ট অনেক সময় হাইপার ভলিউমিক শকে চলে যায়, শক। তারপর লাংস এর ভিতরে পানি জমবে, একুমুলেশন অফ ফ্লুইড ইন দা লাং অ্যালভিউলাই, তখন শ্বাসকষ্ট হবে, পেশেন্টের কি হবে? শ্বাসকষ্ট হবে, শ্বাস নিতে পারবে না। Patient ultimately die due to hypoxic injury of the brain and also cardiac failure. এবার বুঝতে পারছো তো বেশি বেশি লবণ খেলে কি সমস্যা? ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, সোডিয়াম ইনটেক ইজ ভেরিয়েবল। আমাদের সোডিয়াম ইনটেক কিন্তু ভেরিয়েবল। একজনে খাইলে হইতেছে সারাদিনে 500 মিলিমোল, আর আরেকজনে খাইলে হইতেছে 200 মিলিমোল। আবার অনেকে দেখা গেছে সারাদিনে তেমন একটা সোডিয়াম ইনটেক করে, ঠিক আছে? So sodium intake is variable. It ranges from less than 100 millimole per day to more than 300 millimole per day. সারাদিনে সর্বনিম্ন 100, less than 100 মিলিমোল পার ডে থেকে শুরু করে more than 300 মিলিমোল পার ডে পর্যন্ত হইতে পারে সোডিয়াম ইনটেক। ওকে, এবার দেখো মজার একটা জিনিস, very interesting information. In health, total body sodium does not change even if intake fails to as little as 5 millimole per day or is greater than 750 millimole per day. সারাদিনে যদি তুমি 5 মিলিমোল পার ডে, 5 মিলিমোলের কম খেয়ে থাকো, অথবা 750 মিলিমোল, 750 মিলিমোল পার ডে ইনটেক করো, অনেক বেশি পরিমাণ, তাতেও তোমার বডি সোডিয়ামে কোনো হেরফের হবে না, না, না। If your kidney function is good, তোমার কিডনির ফাংশন যদি ভালো থাকে, কোনো যদি সিকিডি না থাকে, ক্রনিক কিডনি ডিজিজ না থাকে, if you have no diabetic nephropathy, তোমার যদি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি না থাকে, তোমার কিডনি যদি ভালো থাকে, তোমার যদি সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসাস or any other connective tissue disease যদি না থাকে, তাহলে তোমার কিডনি
তুমি যদি 5 মিলি বলো খাও সোডিয়াম, or if you intake 750 millimole per day, there is no variation in the level of sodium in blood. তার মানে কিডনি আমাদের খুব কাছের বন্ধু। প্রত্যেকটা অর্গান, এভরি অর্গান ইজ আওয়ার ক্লোজ ফ্রেন্ড। বন্ধু বললে ভুল হবে, আসলে কি আল্লাহ তাআলার দেয়া মানে বিশাল একটা যন্ত্র, একটা মেশিন, বাট আই ক্যান্ট কন্ট্রোল ইট, আমি এটা কন্ট্রোল করতে পারি না। দেখছো কি মেকানিজমে আমাদের কিডনি আমাদের বডির সোডিয়ামের কনসেন্ট্রেশনটা মেইনটেইন রাখতেছে। Very critical mechanism, but it will maintain it very easily. Till now, there is no machine is invented by the scientist that can control our body sodium in this mechanism. কথাটা কি বোঝাতে পারছি সবাইরে? এখন পর্যন্ত এমন কোনো মেশিন আবিষ্কার হয় নাই যেটা বডি সোডিয়ামকে এত সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে, আমাদের বডির ইলেকট্রোলাইটস এত সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে, যেটা দিয়ে কিডনি করে। এই কারণেই সো ইন দিস ইজ দ্য মেইন কজ ক্রনিক কিডনি ডিজিজ। তখন কি হয়, আমাদের বডির ইলেকট্রোলাইট প্রবলেম দেখা দেয়, প্রচুর পরিমাণে সোডিয়াম অনেক সময় বডি থেকে বের হয়ে যায়। ইউরিন সোডিয়াম losses is increases due to loss of tubular function of renal tubules, due to loss of glomerular function of the renal glomerulus. সবাইকে বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট কথাবার্তা বলে ভালো লাগছে, যারা ক্লাসে মনোযোগ দিতেছ না। তোমাদের পার্সেন্টেজ যে নেওয়া হইতেছে এটা জানো তো, আমরা কম্পিউটারে প্রতিদিন পার্সেন্টেজ নিচ্ছি। সো যারা যারা ক্লাসে থাকতেছ না তাদের কিন্তু আলটিমেটলি আমরা অ্যাবসেন্ট করে দিই, ঠিক আছে? ক্লাসে তোমাদের বন্ধুদেরকে এটা জানাই দিও যে ক্লাসে যারা থাকতেছ না তাদেরকে আমরা অ্যাবসেন্ট করতেছি, কারণ আমরা পার্সেন্টেজ দেখতেছি তো, আমাদের এনে সবকিছু উঠতেছে, কে কে ক্লাসে আসো আর কে কে নাই, এটা জানাই দিও তোমাদের সব বন্ধুদেরকে। Sodium losses are just as variable. Usually, urinary sodium matches sodium intake. Most sodium excretion is via the kidney. বেশিরভাগ সোডিয়াম এক্সক্রিশন হয় কিসের মাধ্যমে? এবার দেখো স্লাইডে কি লেখা আছে। Urinary sodium output is regulated by two hormones. Aldosterone প্রথম এক নম্বরটা, দুই নম্বরটা হচ্ছে atrial natriuretic peptide। এই দুইটা হরমোন ইউরিনারি সোডিয়াম যে লস হচ্ছে সেটা কি করে, রেগুলেট করে। ইউরিনারি সোডিয়াম আউটপুট ইজ রেগুলেটেড মেইনলি বাই টু হরমোন। ফার্স্ট যেটা সেটার নাম হচ্ছে অ্যালডোস্টেরন, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে এট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। এই দুইটা হরমোন কোনোভাবে যাতে নামে কোনো ভুল না, দুইটা কি দিয়ে শুরু, এ দিয়ে, এ অ্যালডোস্টেরন, এট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। ইউরিনারি সোডিয়াম কি পরিমাণে এক্সক্রিশন হবে সেটা রেগুলেট করে, ঠিক আছে? এবার দেখো, the body's major protective mechanism include first and the ability of the kidney to reabsorb water from the tubular fluid. আমাদের বডিতে দুইটা প্রোটেক্টিভ মেকানিজম আছে যার মাধ্যমে আমাদের বডিতে ওয়াটার এবং সোডিয়ামের ইনটেকটা মেইনটেইন হয়। তার ভিতরে একটা হচ্ছে ফাস্ট মেকানিজম। আমার যদি ইচ্ছা না হয় আমি কি পানি খাবো? খাবো না। সো I must have desire to intake water. আমার এখন ডিজায়ার হয়েছে, কেন? দেখো যেটা গলাটা শুকিয়ে আসে, পানি খাওয়ার ইচ্ছা জাগে। Why? First center in the hypothalamus. Not in hypothalamus, in medulla oblongata. In medulla oblongata, the hypothalamus. When this first center is stimulated, our desire to intake water is rises. তখন আমাদের ইচ্ছা হয় যে পানি খাই।
আমাদের বডিতে যখন টনিসিটি বেড়ে যায়, ঠিক আছে, তখন কি হয়? ব্লাড সেন্টার স্টিমুলেশন। এটা হচ্ছে একটা 1 নাম্বার প্রোটেক্টিভ সিস্টেম টু মেইনটেইন সোডিয়াম এন্ড ওয়াটার হোমিওস্ট্যাসিস। আর 2 নাম্বার যেটা, যখন আমাদের বডিতে পানি কমে যায়, আস্তে আস্তে সোডিয়ামের পরিমাণ কি হয়? বাড়তে থাকে। কোথায়? comparatively sodium chloride is more than the body fluid. Body fluid হচ্ছে মানে comparatively যখন hypertonicity ডেভেলপ করে, কোথায়? ব্লাডে, তখন কি হয়? কিডনি কাজ করা শুরু করে দেয়। ইনটেক রিঅ্যাবসর্ব অফ সোডিয়াম, ইনক্রিজ রিঅ্যাবসর্ব অফ ওয়াটার। এই যে দেখো, the ability of the kidney to reabsorb water from the tubular fluid, তখন কিডনি যে ওয়াটারের যে রিঅ্যাবসর্পশনটা সেটা বাড়ায় দেয়। তার মধ্যে টক্সিসিটি বেড়ে যাচ্ছে। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা? টোটাল বডি সোডিয়াম এবং ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার, সোডিয়াম হোমিওস্ট্যাসিস মানে ওয়াটার হোমিওস্ট্যাসিস, বডির ফ্লুইড হোমিওস্ট্যাসিস। যখন আমার বডিতে কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে সোডিয়াম এবং ওয়াটারের, তখনই অ্যালডোস্টেরন এটিপিএল নাইট্রিক ফ্যাক্টর রিলিজ হচ্ছে, ট্রান্সফার দ্বারা স্টিমুলেশন হচ্ছে প্রয়োজন অনুযায়ী, অ্যাকর্ডিং টু ডিজায়ার। ওকে, অ্যাকর্ডিং টু নিড অফ সোডিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার, ট্রান্সফার দ্বারা ইজ স্টিমুলেটেড ফার্স্ট। আর সেকেন্ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার রিঅ্যাবসর্পশন অফ ওয়াটার বাই কিডনি, রিঅ্যাবসর্পশন অফ ওয়াটার বাই কিডনি। এতটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝছো তো? না বুঝলে আমি আগাবো। 09046 যে আনসার দিবা না তার আমি অ্যাবসেন্ট করে দেব। 09046 জি জি স্যার। তখন পর্যন্ত আমি যা পড়াইছি তুমি বুঝছো? জি স্যার বুঝছি। তাহলে ইউরিনারি সোডিয়ামকে রেগুলেট করতেছে কোন দুইটা হরমোন? স্যার অ্যালডোস্টেরন আর হচ্ছে এট্রিয়াল দেখে দেখে বলো রে বাবা, এখানে লেখাই আছে কি? এট্রিয়াল নেট্রিউরেটিক পেপটাইড। নেট্রিউরেটিক ওকে, 09030 অ্যাবসেন্ট, আমি অ্যাবসেন্ট করে দিলাম। 09014 14 09014 Yes, sir. You told me the name of the hormone that regulate urinary sodium excretion. Aldosterone. And the second one is Sir, ANP. ANP টা কি? Sir, atrial natriuretic peptide। আর এটা তো তোমাদের চোখের সামনে দেয়া আছে, এটা দেখে দেখে তো তোমরা আনসারটা দিতে পারো। শেষ মুহূর্তে যারা ক্লাসে আসতেছে ওদের পার্সেন্টেজ আমি দিব না, বলে দিলাম কিন্তু। ভাবতেছো শেষে দিয়ে এসে পার্সেন্টেজ নিবা, এটা হবে না। শেষে দিয়ে আসতে দিব না। সো এই দুইটা হরমোন তোমরা এটা মনে রাখবে, ঠিক আছে? এবার আমরা নেক্সট যে স্লাইডটা সেটাতে যাই। তাহলে টোটাল কি কি হরমোন রেগুলেশন অফ সোডিয়াম, সোডিয়াম রেগুলেশন করার জন্য কি কি মেকানিজম আছে শোনো। এট ফার্স্ট অ্যালডোস্টেরন, 2 নাম্বার হচ্ছে এট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড, 3 নাম্বার হচ্ছে স্পেশাল ব্যারো রিসেপ্টরস, এবং 4 নম্বরে যেগুলো আছে সেগুলো হচ্ছে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন,
এবং গ্লুকোকর্টিকয়েড। স্টেরয়েড হরমোন, এগুলো কি স্টেরয়েড হরমোন। Estrogen, it will increase sodium reabsorption. Progesterone, decrease sodium reabsorption. Glucocorticoid, increase sodium reabsorption. তার মানে ইস্ট্রোজেন এবং গ্লুকোকর্টিকয়েড এগুলা সোডিয়ামের রিঅ্যাবসর্পশনটাকে বাড়ায় দেয় কিডনিতে, আর প্রোজেস্টেরন কমিয়ে দেয়। এই কারণে যারা স্টেরয়েড খায়, হ্যাঁ, কর্টিসল, কর্টিসন, ইনজেকশন কর্টিসন বা এরকম তোমার ডেক্সামিথাসন, বিভিন্ন ধরনের স্টেরয়েড যারা ইনটেক করে তাদের বডিতে কি হয়, পানি জমে যায়, একটা মুখ টুক ফুলে যায়, কুশিং সিনড্রোম হয়ে যায়। কেউ যদি তারপরে স্টেরয়েড ইনডিউসড কুশিং সিনড্রোম কেন হয়? ফ্যাট ডিপোজিশন হয় এবং বেশি বেশি সোডিয়াম এবং ওয়াটার ডিপোজিশন হয় আমাদের বডি টিস্যুতে। এই কারণে সব মুখ ফুলে যায়। দেখবা যে কুরবানির সময় দেখবা গরু কি করে, গরু আছে না, হ্যাঁ, ডিউরিং ঈদুল আজহা, some dishonest farmers, they inject steroid injection to their buffalo and cows. তাদের গরুগুলোকে তারা কি দিয়ে জানো? স্টেরয়েড ইনজেকশন দেয়। কেন? মোটা বানানোর দেখে, বাজারে মোটা 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 দেখানোর জন্য। তখন কি হয়? সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয়ে গরুগুলো দেখবে যে ফলতেলা এমন মোটা দেয়। কথা কি বোঝাতে পারছি? মানুষের ক্ষেত্রেও সেম। উল্টা পাল্টা স্টেরয়েড খাইলে একটু শ্বাসকষ্ট হয়েছে, একটু ব্যথা হয়েছে, হ্যাঁ, খালি কর্ষণ মর্ষণ এগুলো খাইলে কি হবে? সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হবে আমাদের বডিতে এবং কুশিং সিনড্রোম হবে। দিস ইজ এ হরমোনাল ডিসঅর্ডার। পিটুইটারি অ্যাড্রেনাল এক্সিসটা সাপ্রেশন হয়ে যাবে। পিটুইটারি অ্যাড্রেনাল এক্সিস তোমরা এন্ডোক্রাইনে পড়বা। পিটুইটারি অ্যাড্রেনাল যে এক্সিস আছে সেটা সাপ্রেসড হবে। উল্টা পাল্টা যদি আমরা কি করি, কর্ষণ বা এই ধরনের ওষুধ খাই স্টেরয়েড জাতীয়, রোগীর এই কারণে এমনিতে তোমাদের আমি মেডিসিন পড়াই দিতেছি, মেডিসিনের অনেক কিছু তোমাদের বলে দিতেছি, সাইড ইফেক্ট, ফার্মাকোলজির অনেক কিছু তোমাদের বলে দিতেছি। এটাই তো বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির মজাটাই তো এখানে। টোটালি এটা মেডিসিনের মতোই। ফার্মাকোলজির অনেক কিছু তোমরা এখানে জানতে পারবা, মেকানিজম অফ অ্যাকশন। এবার দেখো কিভাবে আসলে আমাদের বডিতে নরমাল এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউমটা মেইনটেইন হচ্ছে। একটা জিনিস মনে রাখবা, বডিতে যদি নরমাল সোডিয়াম হোমিওস্ট্যাসিস মেইনটেইন হয়, সোডিয়ামের ওয়াটারও মেইনটেইন হবে। আবার ওয়াটার যদি নরমালি মেইনটেইন হয়, সোডিয়াম মেইনটেইন হবে। এই জিনিসটা সবাই বুঝছো তো? Yes, sir. জি স্যার। ওকে, আজকে এই মেকানিজমটা দেখো, সুন্দর একটা মেকানিজম তোমাদের বলবো। এট ফার্স্ট, ইনক্রিজ সোডিয়াম ক্লোরাইড ইনটেক। তুমি যদি বেশি পরিমাণে সোডিয়াম ক্লোরাইড ইনটেক করো তখন কি হবে? হাইপার ভলিউমিয়া। আমি বলছিলাম না কি হবে? হাইপার ভলিউমিয়া। কেন? সোডিয়াম ক্লোরাইড যেহেতু তুমি ইনটেক করছো বেশি, তার বান্ধবীকে, হু ইজ দ্য গার্লফ্রেন্ড অফ সোডিয়াম ক্লোরাইড? গার্লফ্রেন্ড হইতেছে ওয়াটার। তো সোডিয়াম ক্লোরাইডের সাথে ওয়াটারও বেশি বেশি যাবে, তখন আমাদের বডির ফ্লুইডের ভলিউম বেড়ে যাবে। কি হবে? হাইপার ভলিউমিয়া। এই হাইপার ভলিউমিয়া দিয়ে কি করবে জানো? ব্যারো রিসেপ্টর নামে কিছু স্পেশালাইজড সেন্সরি সেল আছে যেগুলো আমাদের আকারিতে থাকে। ক্যারোটিড বডি তোমরা পড়ো না, এরকম ব্যারো রিসেপ্টর, বাইফারকেশন অফ দা এয়ারটা এগুলোতে থাকে ব্যারো রিসেপ্টর, স্পেশালাইজড সেন্সরি টিস্যু। যখনই বডিতে হাইপার ভলিউমিয়া হবে, ওয়াটার এবং সোডিয়াম বেড়ে যাবে, সেটা কি ব্যারো রিসেপ্টরে গুতা দিব, এমনি করে গুতা দিব, গুতা গুতা স্টিমুলেশন। ওই যে তোমরা ক্লাসে গুতাগুতি করো না, সামনে একটা পিছনের জন্য এমনি করে গুতা মারা হয়েছে কলম দিয়া। আমরা তো যখন স্কুলে পড়তাম এরকম করতাম, কলম দিয়ে সামনের জন্য এমনি পোষাইতাম। হ্যাঁ, এই পোষানোর ভিতরে একটা মজা আছে, কিন্তু আমাদের বডিতে যে খোসাখুসি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লাসে খোসাখুসি করলে তো টিচাররা এসে কান্নার ভিতরে ধরে একটা মলাম দিয়ে মারতো, কিন্তু but in our body this stimulation is too much important to maintain body homeostasis. তখন কি হয়? ব্যারো রিসেপ্টর স্টিমুলেশন হইতো, তখন RAAS renin angiotensin aldosterone system, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। renin
angiotensin aldosterone সিস্টেম। এটা তোমরা আরো ভালো করে ফিজিওলজিতে পড়বা। যখন তোমরা ফিজিওলজিতে ওই যে রেনাল ফিজিওলজি পড়বা তখন দেখবা যে রেনিন angiotensin aldosterone সিস্টেম, এটা তোমাদের এবিসি বইও দেখবা খুব সুন্দর করে দেওয়া আছে। অথবা তোমরা ফিজিওলজির যে গাইডন আছে না, গাইডনে দেখবে রেনিন angiotensin aldosterone সিস্টেমটা তখন কি হয়, ইনহিবিটেড হয়। এই সিস্টেমের কাজ কি জানো? বডিতে যদি কোনো কারণে ওয়াটার এবং সোডিয়াম ক্লোরাইড কমে যায় সেটাকে বাড়ানো। কারণ আমার তো হাইপার ভলিউমি হয়েছে, আমার তো সোডিয়াম ওয়াটারের দরকার নেই, তখন এটা কি করে ভ্যারো রিসেপ্টর রেনিন angiotensin aldosterone সিস্টেমকে ইনহিবিট করে, বাধা দেয়। এই নতুন করে ওয়াটার সোডিয়াম ক্লোরাইড আর নিবি না, তোকে আমি বাধা দিলাম। কাকে বাধা দিবে? আরএস। তখন কি হবে? ডিক্রিজ রেনিন। রেনিন একটা হরমোন, অনেকে আবার এটাকে এনজাইমও বলে। সো देयर इज ডিক্রিজড রেনিন সিক্রেশন ফ্রম জাস্টাগুলার অ্যাপারেটাস। এরপর যখন রেনিন সিক্রেশন কমে যায় তখন কি হয়? ডিক্রিজ angiotensin 2 রিলিজ। দিস ইজ এ পটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর। এই যে angiotensin 2 টা এটা একটা ভ্যাসোকনস্ট্রিক্টর এজেন্ট। মানে কি? ভেসেল, ব্লাড ভেসেলকে এইভাবে কনস্ট্রিক্ট করে, শক্ত করে, সংকুচিত করে। সো angiotensin 2 এর আরেকটা কাজ কি জানো? অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে খোসা মারে, স্টিমুলেশন অফ দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড টু রিলিজ অ্যালডোস্টেরন। এখন যেহেতু রেনিন নাই সেহেতু angiotensin 2 তৈরি হবে না। আর angiotensin 2 তৈরি হওয়া যখন কমে যাবে তখন আস্তে করে অ্যালডোস্টেরন সিক্রেশন কমে যাবে। কোথা থেকে? অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, মেইনলি অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে জোনা গ্লোমেরুলোসা, জোনা ভেসিকুলাটা, জোনা রেডিকুলারিস, সেখান থেকে রিলিজ হয়। স্পেসিফিক লেয়ার থেকে স্পেসিফিক স্টেরয়েড হরমোনগুলো রিলিজ হয় এবং সেখানে কি হবে? ডিক্রিজ অ্যালডোস্টেরন রিলিজ। আর আমার যখন অ্যালডোস্টেরন সিক্রেশন কমে যাবে তখন কি হবে? সল্ট এন্ড ওয়াটার এক্সক্রিশন রাইজেস। কেন? অ্যালডোস্টেরনের কাজ কি? The main function of aldosterone is increase sodium and water reabsorption by renal tubules, distal convoluted tubules। ওইখানে কাজ করে অ্যালডোস্টেরন। কি করে? সোডিয়াম ওয়াটারের রিঅ্যাবজর্পশন করে। কারণ আমার অ্যালডোস্টেরন কম, অ্যালডোস্টেরন পরিমাণ কম, সেহেতু রিঅ্যাবজর্পশনও কম হবে। আর রিঅ্যাবজর্পশন যদি কম হয় তখন কি হবে? সোডিয়াম এবং ওয়াটার বেশি বেশি প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাবে, তো ইউরিন। So ultimately our body fluid is become normal, extracellular fluid become normal, sodium concentration is become normal. Understand? এর পর্যন্ত সবাই বুঝতে পারছো তো? এটা হচ্ছে খুব ইজি একটা মেকানিজম, ভেরি ইজি মেকানিজম। অপর পাশে কি হচ্ছে দেখো, ব্যারোরিসেপ্টর যখন আবার স্টিমুলেশন হয় সেটা সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমকে ইনহিবিশন করে, সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমকে ইনহিবিশন করে। আর এই সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের বডিতে তোমরা পড়ছো না, অটোনমিক নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ওই সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমে যখন ইনহিবিটেড হয় তখন সেটা কি করে? গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বাড়ায় দেয়। গ্লোমেরুলাস, রেনাল গ্লোমেরুলাস, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যদি ইনক্রিজ হয় তখন আলটিমেটলি কি হবে? অ্যালডোস্টেরন এসকেপ, অ্যালডোস্টেরন এসকেপ হবে। মানে কি? অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে তাও কোনো লাভ হবে না, কারণ এত বেশি পরিমাণে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হচ্ছে, এত বেশি পরিমাণে সোডিয়াম এবং ওয়াটার রেনাল টিউবুলে যাচ্ছে, there is no power of aldosterone to reabsorb sodium chloride and water. So ultimately salt and water excretion rises and our body ECM is become normal. বুঝতে পারছো সবাই? একটা ডুয়েল মেকানিজম, দিস ইজ এ ডুয়েল মেকানিজম। ডুয়েল বুঝো তো? ওই যে ডুয়েল গান গায় না, ওই যে একটা মেয়ে একটা ছেলে গান গায়, ডুয়েল মানে দ্বৈত, দ্বৈত, দুইজন একসাথে। এই মেকানিজমটা দিস ইজ এ ডুয়েল মেকানিজম। এটা কমপ্লিকেটেড মেকানিজম কিন্তু ভেরি ইজি ওয়েতে আমি তোমাদেরকে পড়াই দিলাম, ঠিক আছে? এটার মাধ্যমে আমাদের বডির নরমাল ইসি ভলিউমটা মেইনটেইন হচ্ছে। ওকে, এটা তোমরা বই থেকে পড়ে নিবা। আজকে এতটুকু, এরপরে মনে তোমাদের ফিজিওলজি ক্লাস আছে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ অল। আসসালামু